কল্পনা করুন আপনার চারপাশটা তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের নিচে। পায়ের নিচে এক ফালি বরফ যা হাজার বছর ধরে দাঁড়িয়ে আছে। আপনার পাশেই হাজার ফিট বিশাল বরফের ফাটল। পথে পথে লাশের মিছিল। কি ভয়ঙ্কর এক অভিজ্ঞতা! এই অভিজ্ঞতার গল্পগুলি নিয়েই আজকে আমরা কথা বলবো একজন মানুষের সাথে, যিনি স্বচক্ষে সেই চিত্রগুলি দেখেছেন এবং আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন। সেটা শুধু গল্পই নয় কিংবা স্বপ্নই নয়, পৃথিবীর ইতিহাসে একমাত্র ব্যক্তি যিনি C2 এভারেস্ট কিংবা গ্রেট হিমালয় ট্রেইল করেছেন। দ্বিতীয় আর কোনো ব্যক্তি যে এখনো পর্যন্ত এই স্পর্শ করতে পারেননি। আমাদের সাথে আছেন আজকে গল্প করার জন্য, আড্ডা দেওয়ার জন্য এবং এই অভিজ্ঞতাগুলি শেয়ার করার জন্য আমাদের প্রিয়, আমাদের গর্বের মানুষ শাকিল ভাই। এই পুরো সময়টা জুড়ে আমাদের সাথে এই গল্পগুলি তুলে ধরবেন। আর আপনাদের সাথে আমি সঙ্গ দিব হাবিবুর রহমান সিদ্দিকী। শাকিল ভাই কেমন আছেন? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে একটা সাপনিক বিষয় কিভাবে আপনি মানে আপনার কল্পনার রাজ্যে কিভাবে আসলো যে আপনার কি বলে সেই কক্সবাজার সি বিচ থেকে একেবারে এভারেস্টের চূড়ায় যখন আ কক্সবাজার ইরানিতে দাঁড়িয়ে পা দুটি ভিজাচ্ছিলেন সমুদ্রের পানিতে। আর এই পা দুটি আবার এভারেস্টের চূড়ায় গিয়ে পড়বে। এই যে ভাবনাটা, এই যে মুহূর্তটা, এটা কিভাবে? না, এইটা হলো কি যেরকম যে আ অনেকেই বলে না যে স্বপ্নটা তো আমাদের একদম শূন্য থেকে দেখতে হয়, তাই না? শূন্য থেকে দেখে তারপর আমরা একদম আমাদের স্বপ্নের চূড়ায় গিয়ে দাঁড়াই। তো সেই জায়গা থেকে যখন আমি আ একজন পর্বতারোহী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি এবং একটা সময় গিয়ে যেহেতু পর্বতারোহী হয়ে গেলাম, হুম? একটা লড়াই, দীর্ঘ একটা লড়াইয়ের পর। তো তখন আমার স্বপ্নটা ছিল এরকম যে সবাই তো এভারেস্টে উঠে, এভারেস্ট ক্লাইম্ব করে, সেটার সাথে লড়াই করে। কারণ এভারেস্ট অভিযানটা এরকম একটা অভিযান যে পৃথিবীর মধ্যে সবথেকে কঠিন অভিযানগুলোর মধ্যে অন্যতম হলো এভারেস্ট অভিযান। এখানে আম জীবনটাকে মানে একদম কি বলে যে সর্বোচ্চ ইটা করা যায় সেখানে। যে জীবনের সর্বোচ্চ সক্ষমতাটা যাচাই করা যায়। তো আমি যখন এভারেস্টের কথা চিন্তা করছিলাম, তো তখন ভাবলাম যে শুধু এভারেস্টের ওই যেখান থেকে মূল অভিযান শুরু হয় বেস ক্যাম্প থেকে, সেখান থেকে অভিযানটা শুরু না করে আমি যদি আরো চ্যালেঞ্জটা বাড়িয়ে যে সমুদ্র সমতল থেকে একদম 0 মিটার থেকে যদি আমার অভিযানটা শুরু করি, তাহলে কেমন হয়? তো তারপরে সেই স্বপ্নটা নিয়ে এগিয়ে যাওয়া এবং যেটা বললেন যে একদম সমুদ্রের জলে পা ভিজিয়ে এবং সেই পা নিয়ে এভারেস্টের শিখরে গিয়ে দাঁড়ানো। আ এইটা একটা সাধারণ কোনো অভিযান না। এটা একটা আমার কাছে একটা মহাকাব্য। আমরা আমাদের গল্পটা আসলে আমরা আ যে এই গল্পটাতে ছিলাম সিটো সামিট। এই সিটো সামিটের আমার মনে হয় যে ২ টা পার্ট। একটা হচ্ছে কক্সবাজার থেকে আ বেস্ট অফ লাক। বেস ক্যাম্প পর্যন্ত। এরপরে বাকি অংশটা। আমরা ছোট্ট করে এই যে আম কক্সবাজার থেকে বেস ক্যাম্প পর্যন্ত যে গল্পটা আছে ছোট্ট করে আমরা একটু শুনবো। এরপর আমরা মূল গল্পে চলে যাব। আ না, মূল গল্প বলতে আমার মূল গল্প সেই কক্সবাজার থেকে মূল গল্প। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ? এটা ছোট করে বলারও কিছু নেই। কারণ এই গল্পটাই বেশি বলতে হবে। কারণ হলো দীর্ঘ এক ১৩৭২ কিলোমিটার পথ আমাকে হাঁটতে হয়েছে। এটা কিন্তু শুধু মুখের কথা বলাটা না। ১৩৭২ ১৩৭২ কিলোমিটার। কিলোমিটার হাঁটা এবং এর মাঝখানে আমাকে ৩ কিলোমিটার যমুনা নদীর উত্তাল খরস্রোতা নদী আমাকে সাঁতরাতে হয়েছে। এটা আরো চ্যালেঞ্জ ছিল। এখন সিটো সামিট এই বিষয়টা সম্পর্কে একটু আপনাকে জানতে হবে। হ্যাঁ। সেটা হলো সিটো সামিটটা কি? এবং এটা কেন? এবং পৃথিবীতে এর রেকর্ডটা কি আছে? তো সেই জায়গা থেকে যদি বলা হয় যে মানে আমাদের মানে উচ্চতাটা কাউন্ট করা হয় সমুদ্র সমতল থেকে। এভারেস্টের উচ্চতা ৮৮৪৮ মিটার। এটা কিন্তু সমুদ্র সমতল। কিন্তু মূল মানুষ অভিযান করে আপনার ৫,৩০০ মিটার থেকে। আচ্ছা, আচ্ছা, এই আচ্ছা। যে ৫,৩০০ মিটার, এটা কিন্তু মানুষ কোনো না কোনোভাবে হয় ফ্লাইটে যাচ্ছে, কেউ হেলিতে যাচ্ছে, কেউ ৯,০০০ ফিট পর্যন্ত ফ্লাইটে যাচ্ছে। তো কিন্তু এই আগের অংশটা, এটা তো কেউ হাঁটছে না। না। অভিযানটা করছে না।
আমার কথা হলো আমি একদম জিরো থেকে পৃথিবীর সর্বোচ্চ চূড়া পর্যন্ত পায়ে হেঁটে মানে পুরোটা পথ অভিযান করবো, হেঁটে যাব এবং প্রত্যেকটা জায়গায় আমার পায়ের চিহ্ন থাকবে। এবং আমার যখন দেখলাম যে না আমি তো যমুনা নদী সাঁতরাতে হবে, আর না হলে যমুনা ব্রিজের উপর দিয়ে হেঁটে যেতে হবে। তো অনেক চেষ্টা করার পরেও যমুনা ব্রিজের উপরে হেঁটে যাওয়ার পারমিশন পাইনি। আহ, তখন আমাকে একটা জেদ কাজ করলো, তাহলে কি করবো, নৌকায় যাবো? কিন্তু আমি তো আমার আগেই প্রতিজ্ঞা ছিল যে আমি এই পুরো অভিযানে আমি কোনো প্রকার যানবাহন ব্যবহার করবো না, সেটা মোটরেবলই হোক বা নন। মজার বিষয় হলো আমি অতটা সাঁতার জানি না, কারণ আপনি আচ্ছা। জানেন যেহেতু আপনি গাজীপুরের মানুষ। তো সেই কারণেই বলি যে আমাদের গাজীপুরে কিন্তু ওইরকম সাঁতার কাটার মতো বড় কোনো নদী নেই আমাদের, আমরা যে অঞ্চলে মূলত থাকি। হ্যাঁ, হ্যাঁ, এতে গেলে শীতলক্ষার একটা অংশ আছে, তাও তো অনেক হ্যাঁ, বড় না। যমুনা বা পদ্মার মতো তুরাগের না। কিছু অংশ আছে, কিন্তু আমাদের তো বড় কোনো নদী নাই। আর আমার বাড়ির পাশ দিয়ে যে নদী চলে, এটা একটা খালের মতো, ছোট ড্রেনের মতো। তো ওই ছোট নদীতে ছোটবেলায় সাঁতার কেটেছিলাম। সেই সাহস থেকে যমুনা নদীতে নেমে যাওয়া ছিল জীবনের সবথেকে বড় ভুল সিদ্ধান্ত। কারণ হলো যমুনা নদীটা হলো খুবই খরস্রোতা নদী, এবং আমরা যখন সাঁতার করি তখন ভাটার সময় ছিল, সন্ধ্যার সময়। তো যে কারণেই স্রোতটা আরো বেড়ে গেছে। আর সারাদিন ওয়েদার খুবই খারাপ ছিল, প্রচন্ড বাতাস এবং বৃষ্টি ছিল। দুপুর পর্যন্ত বৃষ্টি হয়েছে, তারপরে প্রচন্ড বাতাস ছিল, যে কারণে নদীটা উত্তাল ছিল। আর আমরা নদীতে সাঁতার কাটতে নেমেছিলাম বিকাল 4টায়। হ্যাঁ, আমরা যখন ভয়ঙ্কর, ওপারে ভয়ঙ্কর গিয়ে যখন অভিজ্ঞতা। সাঁতার শেষ করি তখন রাত 8টা বেজে গেছে। তো এই যে রাতের বেলায় সাঁতার কাটা, বড় বড় বালি বোঝাই বোঝাই যে সেই বালকেট গুলো আসছে, যে বালি বোঝাই নৌকা কি বলে সেটাকে, ট্রলার কি বলে। হ্যাঁ, হ্যাঁ। তো সেগুলো যখন আসছিল, তারা আমাদেরকে দেখছে না, আমরা তাদেরকে দেখছি না, এরকম একটা অবস্থার মধ্যে বিশাল মানে আমার হয় কি যে এভারেস্ট অভিযানের মধ্যে সব থেকে চ্যালেঞ্জিং আমার যা যা ছিল তার মধ্যে যমুনাটা সব থেকে চ্যালেঞ্জিং ছিল। মানে এভারেস্টের মূল কি বলে ওই পর্বতে ওঠার চেয়েও মনে হয় ভয়ঙ্কর ছিল হ্যাঁ, এই এটা অভিজ্ঞতা। এটা আমি কেন বলি যে আমি হিমালয়ে বরফে কিভাবে হাঁটতে হয়, ওই উচ্চতায় কিভাবে সুস্থ থাকতে হয়, সেখানে যদি কোনো রিস্ক হয় বা কোনো অ্যাক্সিডেন্ট হয় সেখান থেকে কিভাবে সার্ভাইভ করতে হয়, সেটা আমি শিখেছি। সেটা আমি এক যুগ ধরে শিখছি। সেটা নিয়ে আমি মৌলিক প্রশিক্ষণ, উচ্চতর প্রশিক্ষণ নিয়েছি। আমি ওই হিমালয়ে গিয়ে আমি সেটার জন্য নিজেকে প্রস্তুত করেছি। কিন্তু আমি নদীতে সাঁতার কাটার জন্য তো আমি নিজেকে প্রস্তুত করিনি, তাই না? সাঁতারটা আপনার জন্য সহজ, হুম। কিন্তু আমার জন্য তো না। না, আমার জন্য সহজ না, কারণ আমার তো যে কারণেই আমার জন্য যমুনা নদীতে সাঁতরানোটা ছিল একটা মানে একটা নাইটমারের মতো। তো যাই হোক, যমুনা নদী সাঁতরিয়ে যখন গিয়ে পৌঁছালাম, আমি 64তম দিনে গিয়ে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছাই। এর মধ্যে আপনার ইন্ডিয়া হয়ে, বাংলাবান্ধা হয়ে আমি শিলিগুড়ি অংশে ঢুকে যাই। শিলিগুড়ি দিয়ে নকশালবাড়ি হয়ে কাকরভিটা দিয়ে নেপালে ঢুকে যাই। 64তম দিনে গিয়ে আমি এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছাই। 1372 কিলোমিটার পথ। এর মধ্যে আমার একটা বড় লড়াই ছিল। সেই লড়াইটা ছিল ভিসা সংক্রান্ত। আচ্ছা, আচ্ছা। আমরা সবসময় আমরা যেকোনো স্পোর্টসই করি, ইন্টারন্যাশনাল যখন কোনো আ এর সাথে যুক্ত হতে যাই, তখন কিন্তু আমাদের একটা ভিসা বড় একটা ইস্যু। আর এটা আমাদের গভর্নমেন্ট বলি বা আমাদের আ রাষ্ট্রযন্ত্র, এটাকে আমাদের এই পাশে দাঁড়ানোর কথা ছিল। পাশে দাঁড়ানো বা আমরা রাষ্ট্রের কাছেই আশা করি। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমার অভিযানের সময় এই ভিসা সংক্রান্ত কাজ আমার ১ম একমাত্র বাধা ছিল আমার রাষ্ট্রযন্ত্র। কারণ যেহেতু ভিসাটা আমি সার্ক ভিসা ছাড়া আমি ২ টা দেশের বর্ডার ক্রস করতে পারতাম না। সেজন্য আমার একমাত্র ছিল সার্ক ভিসা। মানে একমাত্র, এর কোনো বিকল্প ছিল না। তো আমাকে আমাদের মন্ত্রণালয় থেকে সেই ভিসাটা দিচ্ছিলেন না। প্রায় ৪ মাস আমার পাসপোর্টটা ৪ বার করে ফেরত দিয়েছিল, এবং লাস্ট মুহূর্ত পর্যন্ত আমাকে ভিসা দেবে না বা দিচ্ছে না, এরকম একটা ছিল। এইটা নিয়ে আমার একটা অনেক বড় লড়াই ছিল, এবং একদম লাস্ট মুহূর্ত পর্যন্ত আমি পঞ্চগড় গিয়ে বসে আছি, তেঁতুলিয়াতে গিয়ে আমার ভিসা হয়নি, এবং সেটা অনেক লড়াই করতে হয়েছে। এটা আমি সবসময় বলতে চাই যে আ আমাদের পাশে যদি আমাদের রাষ্ট্র না দাঁড়ায়, তাহলে আমরা তরুণ যারা আছি বা আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা যখন দেশকে প্রতিনিধিত্ব করছি, সেই সময়গুলোতে কিন্তু আমার রাষ্ট্র আমাকে সহযোগিতা করবে। এখানে অন্য রাষ্ট্র আমাকে হয়তোবা সহযোগিতা করবে না। কিন্তু সেখানে আমার রাষ্ট্র কিন্তু আমার হয়ে কথা বলবে। কিন্তু সে সময় কিন্তু আমি পাইনি। ইভেন আমার তখন একমাত্র মানে প্রতিবন্ধকতার দেয়াল ছিল আমার রাষ্ট্র। তো যাই হোক, অবশেষে অনেকের লড়াই ছিল, আমার চেষ্টা ছিল। এখানে মূলত রাষ্ট্র তো আমাকে সাপোর্ট করার কথা ছিল। সেখানে রাষ্ট্র আমার প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এই বিশাল হ্যাঁ, এটা আমি বলতে মানে এটা এটা আমি সবচেয়ে বড় তিক্ত অভিজ্ঞতা হতে পারে। তিক্ত অভিজ্ঞতা বলতে তখন একটা সময় হলো যে আমার
এই এভারেস্ট অভিযান মানে এটা তো একটা ওয়ার্ল্ড রেকর্ড ক্যারি করছে, হোল্ড করছে, হ্যাঁ। তাই না? যে পৃথিবীতে এই এত লম্বা পথ পায়ে হেঁটে গিয়ে মানে ১৩০০ ল্যান্ড জার্নি করে হ্যাঁ। গিয়ে ১৩৭২ কিলোমিটার ল্যান্ড জার্নি করে কিন্তু এভারেস্ট সামিট হয়নি। এর আগে যেটা একটা মাত্র অভিযান হয়েছিল সেটা ১১২৬ কিলোমিটার করেছিল অস্ট্রেলিয়ার একজন পর্বতারোহী। হ্যাঁ। তাকে সাঁতার কাটতে হয়নি। আমাকে সেখানে ৩ কিলোমিটার সাঁতার কাটতে হয়েছে। সে ৯৬ দিনে এটা অভিযানটা কমপ্লিট করেছিল। কিন্তু আমি সেটা ৮৪ দিনে সম্পূর্ণ করেছি। তো এই যে এতগুলো এটা তো আমার দেশের সম্মান, তাই না? যে এই অ্যাডভেঞ্চার স্পোর্টসটাকে আমি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি মানে বিশ্বের মধ্যে। আ আমি যখন এভারেস্ট অভিযান করি সেই ২০২৫ এ একমাত্র সবথেকে চ্যালেঞ্জিং অভিযান ছিল বাংলাদেশের। তাহলে এটা কি গর্ব করার মতো না অবশ্যই। বাংলাদেশের জন্য? তাহলে এইটা কেন আমার দেশ আমাকে পাশে দাঁড়াবে না? আমার প্রশ্ন হলো এখানে। তো যাই হোক সেটা শেষ মুহূর্ত পর্যন্ত একদম 11 আওয়ারে গিয়ে আমি সেই পাসপোর্টটা ভিসাটা পাই কিন্তু অনেক লড়াই করে অনেকের সহযোগিতা ছিল এখানে এবং হ্যাঁ, এমন বলব না যে আমার রাষ্ট্রের আ প্রশাসনিক যেগুলো আছে সেখানে সহযোগিতা করে নাই। পেয়েছি সহযোগিতা। কিন্তু হয় না দিন শেষে আ সবথেকে বড় যে ইস্যুটা থাকে সেটাই আমার বাধা হয়ে দাঁড়িয়েছিল। আ আলোচনার আমরা একেবারে পিন পয়েন্টে চলে যেতে চাই। দূরে কাঞ্চনজঙ্ঘা, দক্ষিণ-পূর্বে মাকালু, আমাতবলং, লগোছে, তিব্বতের দিকে তাকালে তিব্বত, টি-বেয়াং প্লেটু, সাবসেবল, পোমুর। এই যে যখন যে মুহূর্তটা একেবারে শিখরে দাঁড়িয়ে আছেন, একেবারে চূড়ায়, চারদিকে এত, এত পর্বত, এত, এত ইতিহাস, এত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাদের সবার মাথাকে পায়ের নিচে রেখে আপনি সবার উপরে। এই যে মুহূর্তটা, এটা ওই মুহূর্তটা কেমন ছিল? অনুভূতিটা কেমন ছিল? বা এই যে বিষয়টা কেমন ছিল? অনুভূতিটার কথা যদি বলতে যাই, কোনো অনুভূতিই ছিল না। তো যাই হোক আমি যখন সামিট পোস্টে যাই তখন আম ১ম ইয়েলো ব্যান্ডের পেরিয়ে গিয়ে মানে ক্যাম্প ৩ থেকে ক্যাম্প 4 এ যাওয়ার পথে যে একটা চ্যালেঞ্জিং জায়গা আছে আ ইয়েলো ব্যান্ড নামে জায়গা যেটাকে ইয়েলো রক বলা হয়, টেকনিক্যাল জায়গা। ওইটা উঠে গিয়ে তো ক্যাম্প 4 এর আগে আমি একটা ১ম ডেড বডি দেখতে পাই। সেই ডেড বডিটা ছিল আমার যার সাথে সে ফিলিপাইনের একজন পর্বতারোহী। আমরা একই সাথে বেস ক্যাম্পে আড্ডা দিয়েছি। তো সে আমার ৩ দিন আগে সামিটে গিয়েছিল। কিন্তু সে নামার ফেরার পথে মারা গেছে। তো তার ডেড বডিটা ১ম দেখি। তো তারপর ক্যাম্প 4 এ যাই। ক্যাম্প 4 থেকে যখন আমি সামিট পোস্টে বের হই সন্ধ্যা পৌনে ৮ টার দিকে বেস ক্যাম্প থেকে বের হই। সরি ক্যাম্প 4 থেকে সামিট পোস্টে বের হই। আ সারারাত যখন ক্লাইম্ব করে যাচ্ছিলাম, হিলারি স্টেপে গিয়ে যখন থামি তখন কেবল ভোরের আলো দেখা যাচ্ছে। তো সেইখানে একটা ডেড বডি পাই এবং ওই সময়টা আমার জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল। একটা ডেড বডির সাথে আমার পা লেগে আছে, হয়ে আছে সবকিছু নিয়ে। তো যখন সামিটে গিয়ে যাই, সামিটে যাওয়ার আগে আমি আরেকটা ডেড বডি টোটাল আমি ৪ টা ডেড বডি দেখে গিয়ে সামিটে গিয়ে দাঁড়াই। তো আর ওই সময় ওয়েদার এত খারাপ হয়ে গেল যে কারণে সবার শুধু এখন হলো যে বেঁচে থাকতে হলে ফিরে যেতে হবে। এরকম একটা অবস্থাতে ছিল। তো আমি চূড়ায় গিয়ে যখন দাঁড়ালাম, দাঁড়িয়ে তখন আমার মনে হলো যে এর জন্যই তো এত লড়াই। হ্যাঁ? আ সেই কক্সবাজার সমুদ্রে পাটা ভিজিয়ে এসে এখানে দাঁড়িয়েছি। এই ১৩৭২ কিলোমিটার পথ হেঁটে এসে এতটা দিন ৮৪ টা দিন নন স্টপ সেখানে আ কোনো রেস্ট ডে নেই, কোনো আ বিশ্রাম তেমন নেই। প্রতিদিন সন্ধ্যা থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটছি। ৩ কিলোমিটার নদী সাঁতার কেটেছি। তো সবকিছু মিলে হয় কি যে স্পন্সরের একটা লড়াই ছিল, তারপরে ভিসা নিয়ে একটা লড়াই ছিল এবং আমার পাশে এত, এত মানুষ ছিল যারা আমার এই যাত্রার সাথে, এই অভিযানের সাথে যারা সম্পৃক্ত ছিল বিভিন্নভাবে আমার বন্ধু-বান্ধব, আ তারপরে যারা স্পন্সর ছিল আমার সাথে প্রাণ স্পন্সর করেছে। ইউএনডিপি আমার সাথে ছিল। মাকালু ট্রেডার্স নামে একটা নেপালের সংগঠন ছিল এবং সিস্টেমা টুথব্রাশ ছিল। এবং এই যে সংগঠনগুলো ছিল আ যারা আমাকে ফিন্যান্সিয়াল সাপোর্টটা দিয়েছে। হয় না যে এই সবাই তো আমার এই মানে সফলতাটা সবার। আমার একার না তো। হ্যাঁ? এই যে আমি যখন চূড়ায় যাচ্ছি সারাটা রাত এই মানুষগুলো কিন্তু কেউ ঘুমায়নি। আমার বন্ধু-বান্ধবরা। বিশেষ করে আমার মা। আমার মা কিন্তু একটু ঘুমায়নি। সারারাত সে জেগে বসেছিল যে কখন আ হলো। আমার মা বলছিল যে আমি জায়নামাজে বসে কান্না করছিলাম যে সে যেন সুস্থ হয়ে ফিরে আসে। কারণ আমার মা তো জানে যে ওখানে গিয়ে মানুষ ফিরে নাও আসতে পারে। তো তখন আমার মনে হলো যে আমাকে যদি বেঁচে থাকতে হয় তাহলে আমাকে ফিরে যেতে হবে। আ সেজন্য আমি চূড়ায় বেশি সময় থাকতে পারিনি। ১৩ মিনিট ১৪ মিনিটের মতো
ছিলাম থেকে তখন আমার ফিরে আসতে হয় আর কি। বলছিলেন যে ৪-৫ জনের ডেড বডি দেখেছেন। তো এমন তো হয় না যে আমরা যখন স্বাভাবিকভাবে রাস্তা দিয়ে হাঁটি, আ গা ছমছমে একটা পরিবেশ হলে আমাদের মধ্যে যে অনুভূতিগুলি হয়, যে আপনার পূর্বে তারা এখানে আসছে, তাদেরও তো এই স্বপ্ন ছিল এভারেস্ট জয় করবে। কিন্তু সেই একেবারে শেষ মুহূর্তে সে ডেড জোনে তারা মারা গেছে। মারা গেছে এবং তাদের আমি যদি একটু কল্পনা রাজ্যে আমার মতো আমি তো আর যাইনি ওখানে। আ এমন দেখি যে হয়তো কেউ পিঠের মধ্যে ব্যাগটা আছে, ব্যাগটা নিয়ে যে এভাবে বসছে, হয়তো ওভাবেই আছে, ওভাবেই আছে। ওভাবেই আছে। এই যে বছর, বছর ধরে এখানে পড়ে আছে, আপনার পথের এটা অনেকটা কি বলে আপনার? আমরা রোড মার্ক যেটা বলি বা এটাও আপনার জন্য অনেকটা এই লাশগুলি উদ্ধার হলো। এই যে হ্যাঁ, মুহূর্তটা এখন হয় কি যে ডেড বডি গুলো তো ওইখানেও থাকে ওভাবেই। কারণ ওখান থেকে তো আর ওকে রেস্কিউ করা যায় না। কারণ ওই উচ্চতায় হেলি রেস্কিউ হয় না। হেলিকপ্টার অত উচ্চতায় যায় না। তো যে কারণেই ওই ডেড বডি গুলো এরকম শত, শত বছর যাবত ওইভাবেই আছে। তো যেমন হিলারি স্টিভস এর ডেড বডিটা দেখলাম যে উপরে শুয়ে আছে, যেটা মানে একদম উপর দিকে মুখটা করে আছে। গগলসটা চোখে আছে। তো যখন আমি নিচের দিকে তাকাচ্ছি তার পায়ের সাথে আমার মাথাটা লেগে আছে। আমি দাঁড়িয়ে আছি। তো কারণ ওখানে অন্য পা রাখার জায়গা ছিল না। একদমই ন্যারো জায়গা। তো ওইখানে মাথার ওইখানটাতেই পা রাখতে হয়। শুধু আমাকে না, সবাইকে। তখন নিচের দিকে তাকাচ্ছি, মনে হচ্ছে এই মানুষটা আমার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ? তো এখন এরকম আমি যখন উঠি, ওঠার সময় আমি ৪ টা ডেড বডি দেখেছি। যখন নামি তখন আমি ৫ টা ডেড বডি দেখি। তো আরেকজন মারা যায়। এই যে মৃত্যুর একটা জায়গা ওইখানটাতে, ওইখানে না যদি আমাকে বলেন যে ওই জায়গাটা কে অনুভূতিটা কেমন তখন? বা প্রত্যেকটা মানুষই একই কথা শুনবেন যে ওইখানে না সকল কিছুর ঊর্ধ্বে। কারণ আমরা সবাই মৃত্যুটাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিন্তু আমরা ওখানে যাচ্ছি। হ্যাঁ? এবং মৃত্যুর সাথে আমরা ওখানে আম মানে চোখে চোখ রেখে এগিয়ে যাচ্ছি। তো মৃত্যু যখন আমাদেরকে যখন সম্মান দেয়, আমরা যখন তাকে সম্মান দেই, হয়তো তখনই আমরা ফিরে আসতে পারি। এই বেস ক্যাম্প গুলিতে তো রাতে আপনারা আ এই যাত্রার মাঝখানে আপনারা রাতে ছিলেন বা থাকেন। চোখের সামনে এই বীভৎস চিত্রগুলি দেখে কখনো কি মনে হয়েছে যে আসলে আর পারছি না? দিন শেষে তো আমরা মানুষ। তো আমাদের সাথে যখন মোবাইল ফোন ছিল, সেই মোবাইল ফোনে আমরা রাত জেগে, জেগে সেই শুধু আমাদের এই ছবিগুলো দেখতাম। এবং রাতে তো ঘুম হয় না। ওই উচ্চতায় ঘুমাতে পারবেন না। আপনিও ঘুমাতে পারবেন না। কেউ না। ওই উচ্চতায় ঘুম হয় না। সারারাত ওইভাবেই কাটাতে হয়। আ তখন আরকি এই বিষয়গুলো হয় যে আ অনেক সময় মনটা খুব কি বলে হাহাকার করে যে হ্যাঁ, সত্যি কি মানে আমি কি সত্যি ফিরে আসবো? এইরকম এটা থাকে। আপনি আরেকটা সামিট করেছে অভিযান করেছেন সেটা হলো গ্রেট হিমালয় ট্রেইল। তো আমরা যতটুকু জানি যে আসলে আম ১৯৫৩ সাল থেকে এই পর্যন্ত প্রায় ৮,০০০ মানুষ আপনার কি বলে আপনার এভারেস্টে। এভারেস্টে উঠেছে। কিন্তু মাত্র ৩০-৩৩ জন মানুষ বা সামথিং কম বেশি এরকম মানুষ যারা গ্রেট হিমালয় ট্রেইল করেছে। তার মানে এর চেয়ে অনেক ভয়ংকর সেই যাত্রাটা। না, এখন বিষয় হলো কি যে এভারেস্ট অভিযানটা হলো চ্যালেঞ্জিং, ডেডলি। এটা হলো পৃথিবীর সবথেকে দুর্গম একটা চ্যালেঞ্জিং জায়গা। কারণ এখানে হলো চ্যালেঞ্জিং হলেও কঠিন। কিন্তু এখানে কিন্তু আপনার একটা টিম থাকছে, টিম ওয়ার্ক হচ্ছে। কারণ আচ্ছা, একটা আচ্ছা। নির্দিষ্ট সময়ে তো এভারেস্ট উঠতে হয়। শেরপা থাকছে শেরপা সাথে। থাকছে, বিশাল টিম থাকে, মানুষজন থাকছে। বেস ক্যাম্পে প্রায় ছোটখাটো একটা শহর হয়ে যাচ্ছে, গ্রাম হয়ে যাচ্ছে। তো কারণ সারা পৃথিবী থেকেই মানুষ আসে সেই সময়টাতে। একটা নির্দিষ্ট টাইম। তো যে কারণে ওটাতে অনেক মানুষ থাকে সাথে। রাস্তাতে অনেক মানুষ যাচ্ছে। একটা নির্দিষ্ট পথ তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ? যে আমি আপনাকে একা ছেড়ে দিলেও আপনি কিন্তু ওই রাস্তা ধরে, ধরে আসতে পারবেন। কিন্তু গ্রেট হিমালয় ট্রেইলটা ছিল এরকম একটা অভিযান যে পৃথিবীর সবথেকে দুর্গম হিমালয়ান ট্রেইল। মানে পৃথিবীতে এরকম দুর্গম কোন ট্রেইল নেই। যেটা একটা উচ্চতা একটু দিয়ে। সহজভাবে যদি আমাদেরকে গ্রেট হিমালয় ট্রেইলটা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি বলতেন আ এক্সপ্লেইন করতেন। সহজ করে বললে হয় যে হিমালয়ের ভেতর দিয়ে ১৭০০ কিলোমিটার পথ। একটা আচ্ছা, পথ, আচ্ছা। যে পথের কোনো নির্দিষ্ট কোনো পথ নাই। যে পথে কোনো মানুষজন নাই। ১৭০০ কিলোমিটার কিলোমিটার। মানে হচ্ছে বাংলাদেশের একমাত্র এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ২ বার কেউ গেল কাছাকাছি। কাছাকাছি হ্যাঁ, এরকম। মানে ১.৫ বার। বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মানে পর্যন্ত বাংলাদেশে মাত্র ১,০০০ কিলোমিটার। ১,০০০ কিলোমিটার। তার মানে প্রায় দ্বিগুণের কাছাকাছি। হ্যাঁ। তার এটা হিমালয়ের তারপরও ভেতর দিয়ে। তারপরও হচ্ছে সমতল না। হিমালয়ের ভেতরে। হিমালয়ের এবং ভিতরে। এর এভারেজ গড় উচ্চতা ৩,০০০ থেকে ৪,০০০ মিটার দিয়ে। আমাকে ৫,০০০ মিটারের উপর দিয়ে হাঁটতে হয়েছে এবং ৪০০ মিটার নিচ দিয়েও নামতে হয়েছে। মানে প্রতিনিয়ত আমাকে ওঠানামা করতে হয়েছে। এবং এমন জায়গা দিয়ে আমার হাঁটতে হয়েছে যেখানে কোনো মানুষজন নেই, রাস্তাঘাট নেই।
আমি পথ হারাচ্ছি, পথ খোঁজার চেষ্টা করছি। জঙ্গলের ভেতর দিয়ে, ঝোপঝাড়ের ভেতর দিয়ে, গিরিখাত দিয়ে নামতে হচ্ছে। হ্যাঁ, এটা আমরা অনেক সময় বিয়ার গ্রিলস এর যে প্রোগ্রামটা দেখি, ম্যান ভার্সাস ওয়াইল্ড, হুম। সে আমাদেরকে শেখায় বা দেখায় যে কিভাবে সার্ভাইভ করতে হয়। সার্ভাইভ করতে হয়। কিন্তু সে কিন্তু একটা টিম ওয়ার্ক করছে। হ্যাঁ। আমি ঠিক সেটাই করছি, আমি এখন টিম ওয়ার্ক না। ইমাজিন করেন যে আচ্ছা। সিঙ্গেল ওয়ে, মানে আমার কোনো রিটার্ন করার সুযোগ নেই। এবং সেখানে যেকোনো কিছু হয়ে যেতে পারে। আমার এমনও হয়েছে যে আমি ১০, ১৫, ২০ দিন আমি কোনো মানুষের দেখা পাইনি। আমি জঙ্গল থেকে খাবার সংগ্রহ করে খেয়েছি। মাশরুম সংগ্রহ করে খেয়েছি। আমি নির্দিষ্ট দিন শেষে গিয়ে কোথায় থাকবো, সেই জন্য আমার থাকার জায়গা করা, তাঁবু করা এবং সবকিছু আমার সাথেই। তো এই যে বিষয়গুলো, এটা এভারেস্টটা যেরকম দুর্গম এবং কঠিন, গ্রেট হিমালয়টা চ্যালেঞ্জ। হ্যাঁ? পৃথিবীতে আ ওই ৩০-৩৫ জন মানুষ এটা কমপ্লিট করতে পেরেছে পুরোটা, বর্ডার টু বর্ডার। তো তাদের মধ্যে বাংলাদেশের নামটাও যুক্ত হয়েছে। এবং এটা শুধু আমার নিজের জন্য গর্বের জায়গা না, এটা আমার দেশের জন্য। এবং আমি খুবই প্রাউডলি বলি যে আমি আমার দেশকে এই সম্মানটা বয়ে এনে দিতে পারছি। আপনি মাত্র ১০৯ দিনে ১০৯ দিনে। মাত্র ১০৯ দিন আপনি এই যে যাত্রাটা ১৭০০ কিলোমিটার ১০৯ দিন, এই যে বিশাল পথ, এই পথের মধ্যে যে চ্যালেঞ্জিং বিষয়গুলি সবচেয়ে বেশি আপনার সামনে দাঁড়িয়েছে। খাবার, খাবার, থাকার জায়গা খুঁজে বের করা, এরপর রাতে নিরাপদ জায়গা। হ্যাঁ, রাতে আমরা অনেক সময় শুনি যে এই পথটাতে ভাল্লুক বা অন্যান্য বন্য প্রাণীদের আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। তো আপনি সবচেয়ে বেশি কোন বিষয়গুলো আপনাকে মানে এই জায়গাটা চ্যালেঞ্জিং হিসেবে আপনার সামনে আসছে? আমি একটা জিনিস সবসময় আ বিশ্বাস করি যে কোন প্রাণীটা যত ভয়ঙ্করই হোক, আমি যদি তার পথে বাধা হয়ে না দাঁড়াই, সে আমাকে আঘাত করবে। তো ওই একটা সাহস ছিল। আমি রাস্তায় এই মানে বন্য জীবজন্তু দেখে আমি কখনো ভয় পাইনি এবং তারা আমাকে কখনো আঘাত করেনি। এবং একটা চ্যালেঞ্জ ছিল, যেহেতু তিব্বত নেপাল বর্ডার ধরে হাঁটতে হয়েছে, সেখানে যে মানুষ যারা ছিল তারা তিব্বতিয়ান মানুষজন, জাতিগোষ্ঠী। তাদের ভাষা নিয়ে প্রবলেম হয়। কারণ তারা আমার কথা বোঝে না, আমি তাদের কথা বুঝি না। তারা নেপালিও বোঝে না। আ তো সেজন্য একটু চ্যালেঞ্জ হয়েছে সেগুলো। আর খাবারের যে খুঁজে বের করা খুব চ্যালেঞ্জিং ছিল, যে যা তা চাইলেই তো খেতে পারতাম না। বিষাক্ত না। জিনিসও তো ছিল। হ্যাঁ? হ্যাঁ। তো সেজন্য তো সবই চাইলেও খেতে পারতাম না। এবং ঠান্ডার মধ্যে থেকে ঠান্ডার মধ্যে খাওয়া, এগুলো মানে একটা বীভৎস রকমের অভিজ্ঞতা ছিল। এই ১০৯ দিনের মধ্যে আপনার কি কখনো মনে হয়েছে যে আমার সিদ্ধান্তটা ভুল ছিল বা আমি এখান থেকে ফিরে যেতে পারবো? সেটা প্রতিদিনই মনে হতো। প্রতিদিন। প্রতিদিনই মনে হতো এবং এমনও হয়েছে যে মনে হতো যে আমি মনে হয় ফিরে যেতে পারবো না। পেছনে তো ফিরতে পারবো না। সামনে জানি না কি আছে কপালে। এর থেকে ভালো সুইসাইড করে ফেলি। হ্যাঁ? একটা নদীতে ঝাঁপ দিয়ে ফেলি, গল্প শেষ। কিন্তু এর মধ্যে আরেকটা জিনিস ছিল যেটা আমি একটু সব জায়গায় বলতে চাই, যে আমি একটা সময় গিয়ে আমার আ টাকা শেষ হয়ে যায়। তো তখন আমি টাকা কিভাবে কালেক্ট করব? তখন আমি সেই তিব্বতিয়ান যে গ্রামগুলো, নেপালি যে গ্রামগুলো, একদম প্রত্যন্ত অঞ্চলের গ্রামগুলো, যাদের ঘরে আ এ ৳৫,০০০ ও আর ক্যাশ টাকা থাকে না। যারা খুবই দারিদ্র, এরকম। এমনও যে গ্রামটা খুব বড় গ্রাম, সেই গ্রামে হয়তোবা ১০ টা বা ১৫ টা পরিবার বাস করে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি তেমন গ্রাম থেকে আমি টাকা ধার করেছি এবং তারা আমাকে ধার দিয়েছে টাকা। হ্যাঁ? একটা করে রাত তাদের বাড়িতে ছিলাম বা গ্রামে ছিলাম। ওই এক রাতের মধ্যে তাদের সাথে গল্প করেছি, তাদের সাথে আমার অভাবের কথা বলেছি। আ আ তখন তারা আমাকে টাকা ধার দিয়েছে। এমনও হয়েছে যে গ্রামের মানুষদের টাকা ৳৫০০, ৳১,০০০ করে এনে আমাকে তারা একসাথে করে টাকা ধার দিয়েছে। এমনও হয়েছে যে একটা জায়গায় এরকম মজার একটা বিষয় ছিল যে, আ হয় না যে গ্রামের মানুষজন ওরা তো সারাদিন কাজ করে। রাতের বেলায় একটু আনন্দ ফুর্তি করে, তাস খেলে, টাকা দিয়ে তাস খেলে। আ তো একটা যে বাসায় ছিলাম, তো সেখানে দেখি ওরা তাস খেলছে। তো তখন ওদের সাথে বলছিলাম আমার টাকার কিছু প্রয়োজন, ওরা শুনছিল। তো একজনে হুট করে বলে ফেলল যে, "আজকে তাস খেলা আমরা সারারাতে খেলার পরে যে টাকাটা আমাদেরই হবে, আমরা লাভ করব, সে পুরো টাকা তোমাকে দিব।" হ্যাঁ? আমি তো ১ম হোয়াট ইমাজিং। না, আমি ভেবেছিলাম যে হয়তো হয় না যে তারা একটু ড্রিংকস করছে, একটু হ্যাঁ। ড্রাঙ্ক তারা। তো সেই কারণে তারা হয়তোবা এমনিই বলছে, মজা করে বলছে, বা এটা রাত ভোর হয়ে গেলে আবার এটা থাকবে না। সকালে আমি দেখি যে তারা একটা ছোট প্যাকেটের মধ্যে পুতলা বেঁধে নিয়ে আসছে। সেখানে ৳৫০ র নোট, ৳১০০ র নোট, মানে এরকম করে ১৫,০০০ রুপি, নেপালি রুপি ওয়াও! আমাকে এনে দিছে যে, "এটা তোমার জন্য।" জাস্ট ওয়াও একেবারে। শুধু জাস্ট ওয়াও না, আমার এটা হলো যে আ এই ঋণগুলো আমি কোনদিন শোধ করতে পারব না। হ্যাঁ, আমি প্রায় ৳২.৫ লাখ লোন করেছিলাম এইভাবে, এই অভিযানে। পরে আমি এসে সব টাকা তাদেরকে ফেরত দিয়েছি। আ যে কারণে তাদের সাথে আমার সাথে সম্পর্কের দারুণ একটা ছিল। আমি চেয়েছিলাম যে
কাঠমান্ডু থেকে ফেরার আগেই যেন মানে দেশে ফেরার আগে যেন এদের টাকা শোধ করতে পারি। যেন তাদের সাথে বিশ্বাসটা থাকে। তারা যেন এটা না ভাবে যে বাংলাদেশের ছেলে খারাপ। হ্যাঁ? যে টাকা নিয়ে না দিয়ে চলে গেছে। যে কারণে আমি কাঠমান্ডুতে এসেই আমি সবাইকে টাকা পাঠিয়ে দেই এবং সবাই টাকা পেয়েছে। এবং এমনও হয়েছে যে তারা আমাকে মনে রাখেনি। মানে তারা এমনও হয়েছে যে আমি তোমাকে টাকা দিছি, এই টাকা ফেরত পাবো এই আশাতেও দেয়নি তারা। এইটা আরো সবথেকে বড়ই হয়েছে। আমি এবার যখন গিয়েছিলাম, আমি এক দিদির সাথে দেখা করছিলাম, সে আমাকে ৳৪৫,০০০ দিয়েছে ধার। এবার গিয়ে যখন বললাম, "দিদি আমাকে মনে আছে তুমি যে আমাকে ৳৪৫,০০০ ধার দিয়েছিলা?" "সত্যিই দিয়েছিলাম।" মানে সে কতটাই মানে আমরা কি করি একবার কাউকে হেল্প করলে তাকে এমন মনে করি যে তাকে আমরা সারা জীবন মনে রাখি। তার সাথে দেখা যায়, "এই আমি কিন্তু তোমাকে হেল্প করেছি। তুমি হ্যাঁ, আমি তোমাকে মনে রাখছি, তুমি কিন্তু মনে রেখো।" কিন্তু তাদের মধ্যে সেইটা নেই। আমি এখানে খুবই মানে কি বলবো যে ওদের প্রতি এতটাই কৃতজ্ঞ যে পাহাড় যে মানুষকে মহান করে এটা কি অনেকটা মানে এটা থেকে আমরা শিক্ষা নিতে পারি? আহ এইটা থেকে আমি এইটুকু শিখতে পারি, আমি যতবার পাহাড়ে যাই প্রতিবার আমি নিজেকে নতুন করে আবিষ্কার করি। আচ্ছা, আচ্ছা। নতুন। এই এই লম্বা জার্নিতে ১৭০০ কিলোমিটারের জার্নিতে খাবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি তো চাইলেও অনেক কিছু সাথে নিতে পারেন নাই। এই খাবার বা এই যে হাঁটতেছেন, এই অভিযাত্রাটা মানে কেমন ছিল? ওই যে সঙ্গে খাবার-দাবার নেওয়া প্রতিদিন, আবার এই গ্রাম, আপনি হয়তো কাছাকাছি গ্রাম তো হওয়ার কথা না পাহাড়ি জনপদ। এই যে টোটাল জার্নিটা। এখানে খাবারের যে বিষয়টা এটা অনেকেই জানতে চায় যে আমরা খাবারটা আমি কিভাবে তো আমি যখন যে গ্রাম থেকে বের হতাম, তো আমি যখন আ আমার কাছে তো ম্যাপ থাকতো। একটা ম্যাপ ছিল। সেই ম্যাপে তো আমি দেখতে পেতাম যে কত গ্রাম কোথায় আছে গ্রাম বা কোথায় বসতি আছে সেগুলো দেখা যেত। তো আমি যখন দেখতাম যে হ্যাঁ, আগামী ১০ দিন আমি কোন গ্রাম পাবো না। তো যখন লাস্টে যে গ্রাম থেকে বের হতাম, সেই গ্রাম থেকে আমি ১০ টা রুটি নিয়ে নিতাম। আচ্ছা। ১০ টা রুটি ১০ দিন খাবো। অল্প একটু গমের ছাতু নিয়ে নিতাম। যেটা আমার খুব পছন্দের। তারপরে কিছু শুকনা খাবার যদি চকলেট-ফকলেট এগুলো থাকতো, কিছু শুকনা আলু সিদ্ধ নিয়ে নিতাম। আমার সাথে একটু চাল থাকতো। যে আমি এগুলো হালকা একটু রান্না করে খাবো। একটু ভুট্টা রাখতাম যেন স্যুপ করে খাওয়া যায়। কিন্তু এগুলো ক্যারি বেশি তো করা যায় না। কারণ আমার ব্যাগে তো সবকিছু সাথে। তাঁবু থেকে শুরু করে আমার জিনিসপত্র সবই তো একটা ব্যাগেই। সেই ব্যাগটা আবার আমাকে ক্যারিও করতে হচ্ছে। যে কারণেই চেষ্টা করতাম এই খাবারগুলো যেন বাঁচিয়ে রেখে আমি গ্রাম থেকে মানে ওই জঙ্গল থেকে কি খাবার সংগ্রহ করতে পারি। তখন কিছু মাশরুম পাওয়া যেত। যে মাশরুমগুলো আমি সংগ্রহ করতাম, খেতাম। কিছু ফল পাওয়া যেত ছোট, ছোট। সেগুলো খেতাম এবং ওয়াইল্ড স্ট্রবেরি পাওয়া যেত প্রচুর। সেটা খেতাম। তো এভাবে আমি খাবারগুলোকে আমার ওই সময় এই লম্বা পথে আমরা প্রায় সময় যেটা দেখি বা শুনি যে ল্যান্ডস্লাইড এর মধ্যে পড়ে অনেক অভিযাত্রী মারা যায়। তো আপনি আপনার সামনে এইভাবে কি হয়েছে বা এইটা আমার জন্য মানে বলা চলে যে আমি কতবার যে ল্যান্ডস্লাইড থেকে বেঁচে গেছি, আচ্ছা, সেটা আমি হিসেব করে বলতে পারব না। এমনও হয়েছে যে আমি এসে দাঁড়িয়েছি, সামনে ল্যান্ডস্লাইড হচ্ছে, আমি দাঁড়িয়ে, দাঁড়িয়ে দেখছি। যে কয়েক সেকেন্ডের জন্য বা কয়েক মিনিটের জন্য আমি সেটা মাঝখানে পড়ি। এমনও হয়েছে একটা জায়গা জাস্ট পেরিয়ে এলাম। পেরিয়ে আসার মুহূর্তের মধ্যেই দেখলাম পেছন দিয়ে পুরো এলাকা নেমে গেছে। হ্যাঁ? মানে এরকম অনেক হয়েছে। আমি একবার লাস্টে যখন কাঞ্চনজঙ্ঘা এরিয়াতে থাকি, তখন মাকালু ন্যাশনাল পার্ক থেকে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কে যখন ঢুকি, তখন আমি একটা ল্যান্ডস্লাইড এর মাঝখানে পড়ি। তো যেহেতু ওইটা রেস্ট্রিক্টেড এরিয়া ছিল, সে কারণে আমার সাথে তখন গাইড ছিল। গাইড এবং একজন পোর্টার ছিল তখন। শেষের দিকে। তো পোর্টার তার পায়ে ফ্র্যাকচার হয়ে যায়। আমার গাইড সেখানে আহত হয়। আমার জিহ্বা কেটে যায়। আমার বুকে পাঁজরে ব্যথা পাই। তো সবকিছু নিয়ে এটা আরেকটা বীভৎস রকমের অভিজ্ঞতা ছিল। তো মানে এটা হয় না যে একদম ভাগ্যবান বলেই হয়তো আমি ওইরকম ভাবে বেঁচে আছি। কারণ ওই এত বড় ল্যান্ডস্লাইড এর মাঝখানে পড়ে একজন মানুষ বেঁচে থাকা তো দূরের কথা, তাকে খুঁজে পাওয়ারই কথা না। এই ১৭০০ কিলোমিটারের মধ্যে একটা প্রসঙ্গে আমরা বারবার আসছি যে আসলে এই ১৭০০ কিলোমিটার তো অনেক লম্বা পথ। আমরা স্বাভাবিকভাবে সমতলের রাস্তায় অনেক সময় আমরা হারিয়ে ফেলি। যেখানে রাস্তা নেই, যেখানে দেখানোর কোনো মানুষ নেই, ৮-১০ দিন হয়ে যাচ্ছে আপনি যেটা বলছিলেন যে কোনো মানুষের সাথে দেখা হচ্ছে না। একাকিত্ব আর সঙ্গী বলতে সাথে মৃত্যু। সেই সঙ্গ দিচ্ছে। তো এই লম্বা পথের মধ্যে মানে রাস্তা তো প্রায়ই হারিয়ে যাওয়ার বা রাস্তা থেকে অনেক দূরে সরে যাওয়ার সম্ভাবনা থাকে। এমন কি হয়েছে কখনো? এইটা ছিল মজার বিষয় যে প্রতিদিন আমি পথ হারাতাম। ২ বার ৩ বার করে এবং খুব ভয়াবহভাবে পথ হারাতাম। আমি একদিনে এমনভাবে পথ হারিয়েছি আমার ১.৫ দিন লেগেছে শুধু সেই পথটা খুঁজে পেতে। কিন্তু প্রতিবারই নতুন, নতুন জিনিস আবিষ্কার করেছি। দেখার সুযোগ পেয়েছি। তো একটা সময় মনে হলো যে পথ হারানোটাই মনে হয় জীবনের সৌন্দর্য এবং পথ হারিয়ে
এই হারানো পথ থেকে আবার সঠিক পথে ফিরে আসাটা, এর থেকে আনন্দ আর জীবনে আর কিছু হতে পারে না। সেটা যেকোনো জিনিস। একজন মানুষ যখন মাদকাসক্ত হয়, সে যদি সেখান থেকে ফিরে আসতে পারে, এই যে পথ হারিয়ে আবার পথে ফিরে আসা, এটা তার জীবনের সবথেকে বড় সফলতা। হ্যাঁ? এবং একটা যে মানুষটা একদম হতাশার মানে একদম আ হতাশায় ডুবতে, ডুবতে শেষ পর্যায়ে চলে যাচ্ছে যে আমি আর বেঁচে থেকে কি হবে? সেখান থেকে যে মানুষটা ফিরে এসে আবার স্বপ্ন দেখছে, না আমাকে বেঁচে থাকতে হবে, আমাকে দিয়ে অনেক কিছু হবে। এই যে ফিরে আসা, মানে পথে ফিরে আসা, পথ হারিয়ে। আমি এই জীবনটাকেই আমি দেখি যে রাস্তা হারানো এবং আমার জীবনের প্রত্যেকটা কাজের এইরকম বারবার ব্যর্থ হয়ে আবার ফিরে আসাটাকে একইভাবেই দেখি। তো সে জায়গায় থেকে আমি যতবার পথ হারিয়েছি সেটা আমার জীবনে হোক, সেটা আমার চলার পথে হোক, আমি ততবারই নতুন জীবন পেয়েছি এবং আমি মনে করি যে প্রত্যেকবার পথ হারিয়ে আমি জীবনের সেরা মুহূর্ত পেয়েছি এবং সেরা আনন্দ পেয়েছি। হিমালয় থেকে নেমে আসা বরফের নদী, বিস্তীর্ণ জলরাশি, সামনে শুভ্র সাদা বরফ। সকালে প্রভাতে ঘুম থেকে ওঠার পরে আমরা সাধারণত যে চিত্রটা দেখি আমার ঘরের সামনে আসবাবপত্র, আর আপনি ১০৯ দিন মানে তাকাইলে ঘুম থেকে চোখটা মেলার পরেই কিন্তু বিশাল সামনে হিমালয়ের পর্বত, শুভ্র বরফ। কিংবা যখন আপনি খাবার খাচ্ছেন, আপনার সামনে বিশাল বড় একটা প্লেট, হিমালয়ের একটা প্লেট। পানি যখন নিচ্ছেন সেটা বিশাল বড় একটা পাত্র, হিমালয় থেকে নেমে আসা একটা বরফের নদী। এই যে বিষয়গুলি, এই যে মুহূর্তগুলি, এটা শুধু গ্রেট হিমালয়ের কথা বলব না। এটা আমার মানে হিমালয় যাত্রার আ প্রায় ১ যুগ হয়ে গেল। আমার ১ যুগের উপরে হয়ে গেল। এই প্রতিটাই মুহূর্তই একই রকম। কিন্তু গ্রেট হিমালয়ের সময় এরকম ছিল যে আমি যখন ওই রুটিগুলো খেতাম, রুটিগুলো শক্ত হয়ে যেত ঠান্ডায়। খাওয়া যায় না তো একদম কাঠের মতো হয়ে যেত। তো তখন মানে খরস্রোতা যে বরফগুলো নদী আ সেই পাথরের উপরে বসে আমি সেই রুটিগুলো সেই ঠান্ডা জলে ভিজাচ্ছি এবং খাচ্ছি। বিদঘুটে খাবার মুখে যাচ্ছে না। তখন নিজেকে মোটিভেট করতাম এভাবে যে, এই পুরো নদীটা হলো ১ কাপ চা। সেখানে আমি আমার রুটিটা ভিজিয়ে খাচ্ছি। এক অসাধারণ, অসাধারণ মুহূর্ত। তো এই দারুণ মানে এটা আহ প্রত্যেকটা মুহূর্তেই। একেবারে স্পেসিফিক কোন মুহূর্তটা আপনার জন্য এই এ পর্যন্ত আপনি যতগুলি অভিযাত্রা করেছেন, পর্বত আরোহণ করেছেন, আমি শুনছিলাম একটা ২০১৯ সালের হিমলুঙে আপনার একটা ঘটনা ঘটেছিল যে প্রায় ১৫ ঘন্টা আপনি একটা ইসের মধ্যে কি বলে তুষারঝড়ে পড়েছিলেন। না এইটা হলো লার্কে পিক নামের একটা অভিযান অ অ অ পর্বত ছিল। সেখানে আমরা ১৫ ঘন্টা মৃত্যুর সাথে সারভাইভ করে ফিরে আসি। আমাদের অভিযানটা ব্যর্থ হয়েছিল। আ তারপরে হিমলুঙের কথা যেটা বললেন, হিমলুংটা ২০১৯ এ আমি অভিযান করি। আ একটা আন্তর্জাতিক টিমের সাথে। আমরা ৫ টা দেশের ৮ জন পর্বতারোহী ছিলাম। তো সেখান থেকে সবথেকে আ ইয়ংগেস্ট ছিলাম আমি আমাদের সেই টিমে। আমার যে ক্লাব বাংলা মাউন্টেনিয়ার ট্রেকিং ক্লাব, সেই ক্লাবের আমাদের যে আ যার হাত ধরে মূলত আমার পর্বত আরোহণ শেখা এম এ মুহিত যিনি দুবার এভারেস্ট জয় করেছেন। তো মুহিত ভাই সেটার নেতৃত্বে ছিলেন এবং আমি সেই দলের টিমেরই একজন ছিলাম। সৌভাগ্যবান। তো সেই টিমে থেকে আমরা আ মানে ওয়েদার এত খারাপ হয়ে গেল সবকিছু নিয়ে। মুহিত ভাই ৩০০ মিটার নিচ থেকে ফিরে এলো। তো আমি সেই পাহাড়টা সফলভাবে আরোহণ করতে পেরেছিলাম এবং স্প্যানিশ একজন আমাদের টিমমেট যে মারা যায় এই অভিযানে। তো আমি ১ম কোনো আমার মানে টিমমেটকে হারাই আরকি। মৃত্যুটাকে দেখা মৃত্যু মারা যায় আরকি আমার টিমমেট আমার দেখা। তো সেটা ছিল আমার জন্য একটা মানে অন্যরকম একটা অভিজ্ঞতা এবং সেই অভিজ্ঞতা আমি যখন সামিট থেকে নেমে আসলাম তখন আমিও পড়ে গিয়েছিলাম। রোলিং করছিলাম। সেখান থেকে আমারও মানে হয় না যে আ মারা যেতে ফিরে আসা। বেঁচে হ্যাঁ? আসা। বেঁচে আসা ওইটা ছিল আরকি। আমি সেখান থেকে মৃত্যুটা খুব কাছ থেকে দেখে আসা। তো সবকিছু নিয়ে ওটা আমার খুবই চ্যালেঞ্জিং আমার সেটা ৭,০০০ মিটার পর্বত ছিল আমার সবথেকে উঁচু পর্বত ছিল। এরপরে আমার এখন এভারেস্টে যেটা হলো। এভারেস্ট আমি এবছর পরে গিয়েছিলাম বরফের ফাটলে। আ সেটাও একটা অন্যরকম অভিজ্ঞতা ছিল। তো মানে হিমালয়ে যতবারই যাই ততবারই এটা জেনেই যেতে হয় যে আমি যাচ্ছি ফিরে আসতেও পারি, নাও আসতে পারি। আমরা গল্পের একেবারে শেষের দিকে চলে আসছি। আম আ আপনি গত কয়েকদিন পূর্বে ফেসবুক পোস্টে একটি পোস্ট করেছেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে একটা পোস্ট করেছেন। আ পর্বতারোহী যারা আছে আমাদের দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা কিংবা রাষ্ট্রীয় সম্মান তাদেরকে যেভাবে দেওয়ার কথা একটা স্পোর্টস হিসাবে অন্যান্য স্পোর্টস গুলিকে যেভাবে কাউন্ট করা হয়, সম্মান দেওয়া হয় রাষ্ট্রীয়
সেই জায়গা থেকে পর্বতারোহীদেরকে সেই সম্মানটা পাচ্ছে না বা দেওয়া হচ্ছে না, আপনি সেটি দাবি করেছেন। একেবারে যদি স্পেসিফিক ভাবে বলতেন কথাটা। সেটা যদি বলতে যাই তাহলে বলতে হয় মানে আমাদের বৈশ্বিক যে পর্বতারোহণ স্পোর্টস যেটাকে বলি সেটা নিয়ে একটু বলতে হয়। কারণ হলো পর্বতারোহণটা একটা এক্সট্রিম স্পোর্টস। এটা কিন্তু নরমাল সাধারণ কোনো স্পোর্টস না। এটা যদি আমরা ফুটবল, ক্রিকেটের মতো ভাবি তেমনটা না। ফুটবল, ক্রিকেটে আপনি একটা ভুল করতে পারেন। ভুল করলে সংশোধন করার সুযোগ থাকে। কিন্তু সর্বোচ্চ জয় পরাজয়ের মধ্যে। হ্যাঁ, জয়-পরাজয় হবে। আর এখানে কিন্তু মৃত্যু আর বেঁচে এখানে হ্যাঁ, থাকা। এখানে হলো ন্যূনতম ভুল মানে জীবনকে সেখানে বাজি ধরা। তো এখন এই স্পোর্টসটা এক্সট্রিম বলেই এবং এটা খুবই ব্যয়বহুল বলে এখানে কিন্তু এই স্পোর্টস এর পারসন কম। তো সারা পৃথিবীতে যদি দেখতে যাই যে যদি আমাদের খুব পার্শ্ববর্তী দেশ ভারতের কথা বলি, ভারতে এই পর্বতারোহণটাকে এতটাই মর্যাদাপূর্ণ তারা দেখা হয় যে প্রতি বছর এই তেনজিং নরগে অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড দেওয়া হয়। এটা হলো ভারতীয় মানে এই ভারতের যে সর্বোচ্চ ক্রীড়া সম্মাননা যেটা সম্মাননা, হ্যাঁ। অর্জুন পুরস্কার সেটা সমমানের। এবং যেটা রাষ্ট্রীয় বেসামরিক সর্বোচ্চ পুরস্কার যে পদ্মশ্রী এবং পদ্মভূষণ যে আহ, সম্মান আছে, হ্যাঁ। পদক আছে সেগুলো এই পর্বতারোহীকে দেওয়া হয়। মানে অতটাই তারা গুরুত্ব দেয়। আমি যদি পার্শ্ববর্তী দেশ আর আমাদের যদি বলি পাকিস্তানের কথা বলি, সেখানেও 2টা রাষ্ট্রীয় বেসামরিক পুরস্কার দেওয়া হয় সর্বোচ্চ। এবং ভারতের কথা যদি আবার আসি, সেখানে অর্থ পুরস্কারও দেওয়া হয়। যে এভারেস্ট জয় করলে সেখানে 10 লাখ টাকা 15 লাখ টাকা দেওয়া হয়। সেটা আবার যে রাজ্য সরকার আছে তারাও সেটা দিয়ে তারাও একটা অংশ দিয়ে থাকে। তো সেই জায়গা থেকে মানে সম্মানের জায়গা দুভাবেই দিয়ে থাকে। আমরা যদি ব্রিটেনের কথা বলি, সেখানে নাইটহুড পর্যন্ত দেওয়া হয় পর্বতারোহী থেকে দেওয়া হয়েছে। নিউজিল্যান্ডের কথা যদি বলি, সেখানেও দেওয়া হয়। তো এরকম প্রত্যেকটা দেশেই দেওয়া হয়। তো কেন আমাদের দেওয়া হবে না? আমি শুধু সেটা চাই না যে আমাদেরকে পুরস্কারই দেওয়া হোক, আমাদেরকে টাকা দেওয়া হোক, সেটা না। আমাদের হলো সম্মান দেওয়া হোক, আমাদের স্বীকৃতি দেওয়া হোক। আমাদের ক্রীড়া মন্ত্রণালয়ের আন্ডারে আমাদের এই পর্বতারোহণ স্পোর্টসটাকে তারা তালিকাভুক্ত করেছে। কিন্তু আমরা সেটা কোনো সুযোগ সুবিধা পাই না। এবং সেখানে আমাদের একটা ব্যর্থতা হলো, আমাদের ব্যর্থতা বলবো না, বলবো এইটা যে যারা পর্বতারোহণ ফেডারেশন করে বসে আছে বা পর্বতারোহণ নিয়ে যে স্পোর্টস মিনিস্ট্রির আন্ডারে যারা আছেন, তারা আমাদের খোঁজ নিচ্ছেন না এবং তারা পর্বতারোহণ নিয়ে ন্যূনতম কোনো কাজ করছে না। এটা আমার অভিযোগ বলতে পারেন। আমি চাই যে বাংলাদেশের যত পর্বতারোহী আছে এরা কিন্তু এখন অনেক অনেক কাজ করছে এবং এরা অনেক সফলতা ছিনিয়ে আনছে। কিন্তু এদেরকে ন্যূনতম পৃষ্ঠপোষকতা করা হচ্ছে না। এবং সর্বশেষ বর্তমান সরকার যেহেতু স্পোর্টসটাকে খুবই গুরুত্ব সহকারে দেখছে এবং আমাদের যে মাননীয় প্রতিমন্ত্রী যিনি আছেন আমিনুল হক, তিনি কিন্তু স্পোর্টস নিয়ে খুব দারুণ প্রশংসা পাওয়ার মতো যেহেতু কাজ করছে। নিজেও হ্যাঁ, একজন তিনি sportsman, নিজেও একজন স্পোর্টসম্যান বলেই হয়তো স্পোর্টসম্যানদের নিয়ে স্বপ্ন দেখছেন বা কথা বলছেন। কিন্তু এত সব মানে সকল স্পোর্টসকেই তারা তালিকাভুক্ত করে তাদেরকে একটা ক্রীড়া কার্ডের আওতায় নিয়ে এসছে, তাদেরকে একটা সম্মাননার ব্যবস্থা করছে, তাদেরকে প্রাইম মিনিস্টার তাদেরকে পৃষ্ঠপোষকতা করছে বা রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করছে, এটাই করুক। সেখানে মানে দুঃখজনক ভাবে হলেও আমাদের এই পর্বতারোহণ স্পোর্টস বা এন্ডুরেন্স স্পোর্টসকে তারা তালিকাভুক্ত করেনি এবং আমাদেরকে সেখানে আহ, আমাদের যে যারা আছে এই স্পোর্টস এর সাথে আছে তাদেরকে যুক্ত করেনি। আমার দাবি হলো যে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি এটা করতে চাই, যেটা আমি আগেও করেছি আমার পোস্টে, যেটা নিয়ে নিউজও হলো যে আমি একটু খোলা চিঠি লিখেছি যে আমরা এই পর্বত আরোহণ এবং এই অ্যাডভেঞ্চার স্পোর্টসকে যেন সরকার পৃষ্ঠপোষকতা করে এবং রাষ্ট্রীয় অবকাঠামোর মধ্যে নিয়ে আসে। আমরাও আশা করি যে আসলে এই দ্বারটা উন্মোচিত হোক, যাতে অনেক অনেক বেশি শাকিলদেরকে আমরা পাই, যারা বিশ্বের বুকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, বাংলাদেশের পতাকাকে হিমালয়ের মতো আরো হাজারো পর্বতের উপরে পৃথিবীর বুকে ছাড়িয়ে যাবে নিজেকে, এবং দুনিয়ার বুকে বুক চেতিয়ে বাংলাদেশের পতাকা, লাল সবুজের হ্যাঁ, পতাকা সেখানে তো সেখানে আমরা বাংলাদেশের পতাকারই তো প্রতিনিধিত্ব করছি। হ্যাঁ, সরকার যদি আমাদের দিকে নজর না দেয়, এই স্পোর্টস তো এগোতে পারবে না। পারবে না। এই স্পোর্টসকে যদি টিকিয়ে রাখতে হয়, তরুণ প্রজন্মকে যদি একটা স্বপ্ন দেখাতে হয় তাদেরকে নিয়ে যে তারা দেশকে প্রতিনিধিত্ব করবে, তাহলে অবশ্যই এর বিকল্প নাই, সরকারের পৃষ্ঠপোষকতার বিকল্প নাই। অনেক তো একেবারে হিমালয় থেকে আপনার কি বলে এভারেস্ট পর্যন্ত আমরা পর্বতের উপর দিয়ে হাঁটতে থাকলাম। এবার একটু ব্যক্তিগত জীবনে আসি। ব্যক্তিগত জীবনে বিয়ে শাদী প্রেম কোথায় করা হচ্ছে বা কি? হ্যাঁ, প্রেমে তো পড়েছে সেই কবেই প্রায় 1 যুগ আগে। আচ্ছা, তো সেই প্রেমের টানেই তো বারবার ছুটে যাচ্ছি হিমালয়। সেটা তো অবশ্যই হিমালয়ে প্রেমে পড়েছেন।
তো হিমালয়ের মতো আরো কোনো মানুষ আছে কিনা যাদের প্রেমে পড়েছেন? আমি জানি না। তার মানে হিমালয়ের কন্যাকে আপনি এখনো খুঁজে পাননি। দেখা যাক, সময় হলে হয়তো হিমালয় নিজেই সেটা উপহার হিসেবে দেবে। আচ্ছা, আচ্ছা। আসলে আমরা বলছিলাম যে কথাটা যে আসলে সরকারের পক্ষ থেকে যে ধরনের উদ্যোগ নেওয়া উচিত, কিংবা এই পর্বত আরোহণের যে চ্যালেঞ্জিং বিষয়গুলি আমাদের তরুণ প্রজন্মকে, যারা নাকি এই পর্বত আরোহণের দিকে ঝুঁকতে চায়, আসতে চায় এবং এই পথকে আরো সমৃদ্ধ করতে চায়, তাদের জন্য আপনি কি বলবেন যে তারা আসলে তাদের জন্য কি করা উচিত এবং কোন বিষয়গুলি মাথায় রেখেই তাদের এই পথে আসা উচিত? এইটা এখন তো আমার মনে হচ্ছে যে তাদেরকে স্বপ্ন দেখানোটা এটা একটা অপরাধের মতো কাজ হয়ে যাচ্ছে। কারণ আচ্ছা। হলো আমি তো সবসময় স্বপ্নবাজ মানুষ এবং তরুণদেরকে আমি সবসময় স্বপ্ন দেখাই। তো যেহেতু পর্বত আরোহণটা খুবই চ্যালেঞ্জিং এবং এটা খুবই রোমাঞ্চকর একটা আ স্পোর্টস। তো এইখানে যদি সরকারের পৃষ্ঠপোষকতা না থাকে তাহলে তরুণ প্রজন্ম তাদেরকে স্বপ্ন দেখানোটা এটা সঠিক সিদ্ধান্ত না, আমি মনে করি। তো তারপরেও স্বপ্ন দেখাই যে একটা সময় সরকার আমাদের দিকে তাকাবে এবং তরুণ প্রজন্মকে তারা পৃষ্ঠপোষকতা করবে। তো সেই জায়গা থেকে তরুণ প্রজন্মকেই আমি একটু বলতে চাই যে তারা যেন নিজেদেরকে ওইভাবে প্রস্তুতি নিয়ে আসে যে আমরা পর্বত আরোহণটাকে বিশ্বাস করব এবং দেশটাকে যেন ওইভাবে প্রতিনিধিত্ব করতে পারি। সরকার আমাদের অনেক কিছুই করবে, করবে না, আ সেটা নিয়ে যেন আমরা আফসোস না করি। কিন্তু আমরা খুবই আশাবাদী যে সরকার যেন আমাদের পাশে থাকে এবং থাকবে। আমরা প্রত্যাশা করব যে আসলে সরকার পাশে থাকবে। কারণ সরকারের পৃষ্ঠপোষকতা, রাষ্ট্রের যেই জায়গা থেকে সাপোর্ট দেওয়া দরকার, রাষ্ট্রের এই সন্তানগুলিকে আ এগিয়ে দেওয়ার জন্য এবং আমাদের তরুণ প্রজন্মকে যে আলোর পথ দেখানোর জন্য পর্বত আরোহণ হতে পারে একটি অনন্য অভিযাত্রা, এবং সেই যাত্রায় যাতে তরুণ প্রজন্ম আরো অনেক বেশি আগ্রহী হয়, সেটাই থাকবে আমাদের প্রত্যাশা। এবং আপনি যেভাবে কাজ করে যাচ্ছেন, আপনাদের মতো যারা আছেন, তারা এই প্রজন্মকে আমরা অনেক দূর নিয়ে যাবেন আপনারা, এবং আমরাও সেই স্বপ্নই দেখি। আমরা এই স্বপ্নটাই দেখতে চাই। আমরাও স্বপ্নটা সেই স্বপ্নটা দেখি। স্বপ্নটা আসলে কেউ স্বপ্ন শুধু দেখে, আর কেউ স্বপ্ন ছুঁয়ে যায়। এই যে স্বপ্ন ছুঁইতে পারার যে আনন্দ, সেই আনন্দটাকে অনেক গুণ বাড়িয়ে দেয় যখন আরো নতুন, নতুন স্বপ্ন দেখতে। আমাদের এই তরুণ প্রজন্ম, তারা স্বপ্ন দেখবে, বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আমাদের এই সোনার বাংলা, লাল সবুজের পতাকা তারা বিশ্বের বুকে একেবারে বুক উঁচিয়ে তারা তুলে ধরবে। এটাই আমাদের প্রত্যাশা। আমাদের সাথে সঙ্গ দেওয়ার জন্য অনেক, 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 অনেক ধন্যবাদ এবং শুভকামনা শাকিল ভাই। আপনাদেরও ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আমরা নতুন স্বপ্নবাজদেরকে নিয়ে আমরা নিয়ে আসবো মানব কণ্ঠের এই আলাপে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।